সবাইকে নমস্কার এবং আদাব। আপনারা সবাই কেমন আছেন ভাইয়া? আশা করছি সকলে ভালো আছেন। তো আমরা আজকে আবারও চলে আসলাম আমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের যে 5 নম্বর অধ্যায় রাসায়নিক বন্ধনের ব্যাখ্যা সহ সমাধান এমসিকিউ নিয়ে আজকে চলে আসছি। আমরা প্রথম এমসিকিউ দিয়ে শুরু করি আমাদের ক্লাসটা। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর যোজ্যতা ইলেকট্রন কতটি। দেখো হ্যালোজেন গ্রুপের যে মৌলগুলো আমাদের 17 নম্বর গ্রুপকে হ্যালোজেন গ্রুপ বলা হয়, তাই না? তো এই যে হ্যালোজেন গ্রুপের মধ্যে কে কে আছে? হ্যালোজেন গ্রুপের মধ্যে আছে হইতেছে ফ্লুরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, তাই না? আচ্ছা আমি যে কোনো একটা নেই, আমি ফ্লুরিন নিলাম, সহজটা নিলাম। দেখো আমাদের ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 9, তাই না? তাহলে দেখো এই যে 1s2 2s2 2p6, তা 10 হয়ে যায়, তাই না? 2p6 হবে না, কি হবে? 2p5 হবে, 2p5 হবে। তাই দেখো ভাইয়া তার এই ক্ষেত্রে তার সর্বশেষ শক্তিস্তর কোনটা? তার সর্বশেষ শক্তিস্তর হইতেছে এই যে এটা, তাই না? তাহলে এখানে কতটি ইলেকট্রন আছে দেখো, 2 যোগ 5 মানে কি 7টা ইলেকট্রন আছে না? তার সর্বশেষ শক্তিস্তরে কয়টি ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। তার মানে এখানে যোজ্যতা ইলেকট্রন বলতে কি বোঝায়? কোনো মৌলের তার সর্বশেষ শক্তিস্তরে যতগুলো ইলেকট্রন থাকে সেগুলোকেই তো যোজ্যতা ইলেকট্রন বলে, তাই না? তো এখানে দেখো এই যে ফ্লুরিনের সর্বশেষ শক্তিস্তরে 7টি ইলেকট্রন আছে, তার মানে কি তার যোজ্যতা ইলেকট্রন কতটি? 7টি। বুঝতে পারছো এটা? তাহলে তার যোজ্যতা ইলেকট্রন কত হবে? 7টি হবে। আচ্ছা এরপর দেখো অক্সিজেনের কয়টি যোজনী ইলেকট্রন আছে? অক্সিজেনের কয়টি যোজনী ইলেকট্রন আছে? দেখো আগেটা না বুঝলে এখন ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। আচ্ছা তার ইলেকট্রন যদি বিন্যাস করি আমি 1s2 2s2 2p4 2p4, তাই না? দেখো তাইলে এই যে অক্সিজেনের তার সর্বশেষ শক্তিস্তর কোনটা? এই যে 2s2 2p4 মানে কি 2 নম্বর শক্তিস্তরটা হইতেছে কি তার সর্বশেষ শক্তিস্তর। এখানে কতটি ইলেকট্রন আছে দেখো, 2টা যোগ 4টা, মোট কতটি? 6টি। তাহলে এই যে 6টাই কি তার হইতেছে যোজনী ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। এখন আশা করি বুঝতে পারছো তোমরা, তাই না? আনসার কোনটা হবে? এখানে 6 হবে। আচ্ছা তো আমরা এগুলা মুছে দেই। তো আমাদের এখন 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখো তো, নিম্নের কোনটির যোজনী 3? নিম্নের কোনটির যোজনী 3? দেখো এক্ষেত্রে এই যে লিথিয়াম আছে, এই যে লিথিয়ামের যোজনী কত ভাইয়া? এটা হইতেছে 1। বেরিলিয়ামের যোজনী কত ভাইয়া? 2। কার্বন একটা কি পরিবর্তনশীল যোজনী দেখায়, কার্বনের যোজনী কত ভাইয়া? কার্বনের যোজনী হইতেছে 2 আর 4। এরপরে ফসফরাসে কি তার পরিবর্তনশীল যোজনী আছে, তাই না? ফসফরাসেরও কয়টা যোজনী আছে? 2টা যোজনী আছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এখানে কোনটা বলছে? নিম্নের কোনটির যোজনী 3 কোথায় আছে? এই যে ফসফরাসে আছে। তাহলে আনসার কোনটা হবে? ক নম্বরটা হবে। একটু বলে রাখি, এই যে ফসফরাসের যে 3 যোজনীটা এটা একটু লেখা রাখো, ওই যে PCl3, যদি 3 যোজনী হয় তাহলে PCl3, আর যদি 5 যোজনী হয় সেক্ষেত্রে কোনটা হবে? PCl5। বোঝা গেল? এটা একটু লিখতে পারো যদি অনেক সময় আসে এগুলো। আচ্ছা এবার দেখো 4 নম্বর প্রশ্নে কি বলছে, কোন যৌগমূলকের যোজনী 1? দেখো আমাদের কিন্তু একটা নিয়ম ছিল, যৌগমূলকের যে 4 সংখ্যা থাকে সেগুলোকে কি বলে? তার যোজনী বলে, তাই না? যৌগমূলকের 4 সংখ্যায় কি তার হইতেছে যোজনী। এখন দেখো নাইট্রেট, এই যে নাইট্রেট মানে কি? নাইট্রেট মানে হইতেছে NO3-। আচ্ছা কার্বনেট মানে কি? CO3-। আচ্ছা এরপরে দেখো সালফেট মানে কি ভাইয়া? SO4-। আচ্ছা এরপরে কি আছে? এরপরে আছে হইতেছে ফসফেট, তাই না? ফসফেট মানে কি? PO4-। ঠিক আছে, তো আমরা যৌগমূলকগুলো লিখলাম। তো এখানে দেখার বিষয় হইতেছে কোনটা? এখানে দেখো এই যে নাইট্রেটে তার 4 সংখ্যা কত? এই যে -1 না? আচ্ছা এরপর কার্বনেটে তার 4 সংখ্যা কত ভাইয়া? -2 বা 2-, তাই না? সালফেটেও তার 4 সংখ্যা কত? -2। ফসফেটে তার 4 সংখ্যা কত? -3। তো দেখো আমরা কি বলছি, যৌগমূলকের বেলায় তার 4 সংখ্যা যত হবে তাই কি তার যোজনী। দেখো না -1
মানে কি যোজনী তো প্লাস মাইনাস হইতে পারে না, যোজনী সবসময় কি থাকে ধনাত্মক সংখ্যায় থাকে, তো এখানে কোনটা হবে 1 হবে, তার নাইট্রেটের যোজনী কত হবে 1। তাহলে কার্বনেটের যোজনী কত ভাইয়া 2, সালফেটের যোজনী কত 2, ফসফেটের যোজনী কত 3। বুঝা গেল? আচ্ছা, তো এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে নাইট্রোজেনের যোজ্যতা স্তরে। দেখো যোজ্যতা স্তর মানে কি যে মানে বাইরের যে শক্তি স্তর তাকে যোজ্যতা স্তর বলে। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা স্তরে কতটি ইলেকট্রন আছে দেখি তো আমরা। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখি ভাইয়া। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 7, তাই না? তাহলে এটাকে যদি আমি ভাঙি কত হবে 1s2 2s2 2p কত হবে 3 2p3। তাহলে দেখো তার যোজ্যতা স্তর কোনটা, এই যে 2 নম্বর শক্তি স্তরটা হবে কি তার যোজ্যতা স্তর। তো এখানে কি বলছে কতটি ইলেকট্রন আছে, দেখো 2 + 3 মানে কতটি 5টি ইলেকট্রন আছে। তাহলে আনসার কোনটা হবে খ নম্বরটা হবে। বুঝা গেল এই যে যোজনী ইলেকট্রনগুলো কিভাবে বের করা। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো 6 নম্বর প্রশ্নটা তো আমি দেখতে পারতেছি না। দেখো কি লেখা আছে, দেখো এক অণু পানিতে অক্সিজেনের কতটি যোজ্যতা ইলেকট্রন আছে। দেখো এখানে কিন্তু দেখা যাইতেছে মোটামুটি এই যে এক অণু পানিতে অক্সিজেনের কতটি যোজ্যতা ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে। দেখো এক অণু পানি মানে কি ভাইয়া, এই যে হ্যাঁ এক অণু পানি মানে কি, এই যে পানির সংকেত কি H2O, তাই না? এখন দেখো যদি অক্সিজেন কি বলছে এক অণু পানিতে অক্সিজেন কতটি যোজ্যতা ইলেকট্রন বন্ধনে গঠনে অংশ। দেখো অক্সিজেনের আমি যদি ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 8, তাই না? এটাকে করলে কি হয় 1s2 2s2 2p4, তাই না? তার যোজ্যতা ইলেকট্রন কোনটা, এই যেগুলা এগুলো হচ্ছে তার যোজ্যতা স্তর। তার এখানে কয়টা ইলেকট্রন আছে 2 + 4 মানে কতটি 6টি ইলেকট্রন আছে। কিন্তু দেখো H2O এই যে অক্সিজেনের সাথে কতটি হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করছে। এই যে এটা যদি অক্সিজেন হয়, এই যে একটা হাইড্রোজেন আর এই যে একটা হাইড্রোজেন, তাই না? এটাই তো এটা বুঝাই। তো দেখো এই যে অক্সিজেনের সাথে 2টি হাইড্রোজেন কিন্তু মিলছে, তার মানে কি 6টা থেকে 2টা ইলেকট্রন কিন্তু বাদ গেছে। এই যে 2টা ইলেকট্রন কি করছে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে বন্ধন গঠন করছে। তাহলে বাকি থাকে কতটি 4টি বাকি থাকে। তাহলে এই কয়টা বাকি আছে 4টা বাকি আছে। তো এটাই বোঝানো হয়েছে। তাহলে এখানে আনসার কোনটা হবে গ নম্বরটা হবে। দেখো এখানে আনসার কিন্তু গই দেওয়া। এটা একটু দেখি তোমরা বুঝতে পারছো, না বুঝলে তোমরা আবার মানে বুঝাইছি এটা আবার একটু টেনে দেখবা। দেখো 7 নম্বর প্রশ্নে কি বলছে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের যোজ্যতা ইলেকট্রন কত। দেখো 20 কার ভাইয়া, 20 হইতেছে ক্যালসিয়ামের, তাই না? আচ্ছা এটা এই যে এখানে অপশনে দেওয়া আছে, এটা আবার লিখতেছি না। দেখো এই যে 20-এর মধ্যে দেখো তার যোজ্যতা ইলেকট্রন কত, তোমরা বলো তো এখানে যোজ্যতা ইলেকট্রন কত। সর্বশেষ শক্তিস্তর কোনটা, এই যে 4 এটা, তাই না? সবচেয়ে বাইরের শক্তিস্তর কোনটা 4, এটা হচ্ছে তার যোজ্যতা স্তর। যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন আছে 2টা ইলেকট্রন আছে। তাহলে যোজ্যতা ইলেকট্রন কতটি হবে 2টি হবে। আচ্ছা এরপরে প্রশ্ন কি বলছে, দেখো নিচের কোন মৌলটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। দেখো আমাদের অনেকগুলা মৌল আছে যাদের কি থাকে যোজনী অনেকগুলা, তাই না? এদেরকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। যেমন দেখো এই যে আয়োডিন, এই যে আয়োডিন না, এই যে আয়রন, দেখো আয়রনের কিন্তু 2টা যোজনী, একটা হইতেছে 2 আর একটা হইতেছে 3। 2 এটা কীভাবে বুঝলাম ভাইয়া, ওই যে Fe2+ হয়, আবার কি হয় Fe3+ হয়, তাই না? এটা কিন্তু আমরা জানি। তার মানে কি তার 2 যোজনী আছে, এবার 3 যোজনী আছে। কিন্তু সিলিকনের যোজনী কত 4, তাই না? সিলভারের যোজনী কত 1। এই যে সিলিকন কেন 4 হলো, SiCl4 সে কী করে, সিলিকন কী করে 4টা ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারে। আর সিলভার 1 মানে কি, এই যে AgCl সে একটা ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারে। আয়োডিনেরও কিন্তু যোজনী কিন্তু 1, তাই না? হ্যাঁ আয়োডিনের যোজনী তো 1। এটা একটু দেখো তো আয়োডিনের যোজনী, হ্যাঁ আয়োডিনের যোজনী একই তো। কারণ কেন দেখো তো ভাইয়া, এই যে NaI লেখার সময় কিন্তু আমরা একই লিখি, তাই না? তো আয়োডিনের যোজনী কত 1। তাহলে এখানে পরিবর্তনশীল যোজনী কার, এটা হইতেছে আয়রনের। কয়টা আছে 2 আর 3।
দেখো একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু তোমাদের অনেকগুলা সলভ করে দিতেছি। আচ্ছা, এরপরে দেখো 9 নম্বর প্রশ্নে কি বলছে, নিচের কোনটি পরিবর্তনশীল যোজনী দেখায়। দেখো এই যে সালফার আছে, সালফারের কিন্তু 3টা যোজনী, কি কি জানো? তোমাদের বইয়ে কিন্তু সুন্দর করে দেওয়া আছে 2, 4, 6 এই 3টা যোজনী আছে সালফারের, ঠিক আছে। আচ্ছা, এটা একটু মনে রাখবা, বাকিগুলা দরকার নাই। এরপর দেখো কোন মৌল জুড়ের পরিবর্তনশীল যোজ্যতা আছে। দেখো এখানে ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। আর ওরিয়ামের যোজনী কত? আচ্ছা, এটা আমি ওরিয়ামের মনে 1 মনে সম্ভবত। আচ্ছা, এটা বাদ দাও। অ্যালুমিনিয়ামের 3, ফসফরাসের কত? 3 হইতে পারে, 5 হইতে পারে, তাই না? এরপরে দেখো আয়রনের কত? 2 হইতে পারে, 3 হইতে পারে। এরপরে কোনটা আছে? এরপরে আছে মার্কারির ক্ষেত্রে কি হইতে পারে? মার্কারিরও কিন্তু পরিবর্তনশীল যোজনী আছে, ঠিক আছে। তো এটা কত, এটা একটু মনে নাই, তোমরা একটু দেখো তো। বাকি সবগুলোর কি একটা করে আছে, তো এখানে আনসার কোনটা হবে? আয়রন আর মার্কারি। আচ্ছা, কোনটি পরিবর্তনশীল যোজনী দেখায় না? দেখো এই যে সালফার যে আছে, একটাকে কি বলছি, সালফারের 2, 4, 6 3টা যোজনী আছে, তাই না? আয়রনের ক্ষেত্রে 2 আছে, 3 আছে। কপারের ক্ষেত্রে 1 আছে, 2 আছে। তাহলে ম্যাগনেসিয়ামে কিন্তু শুধুমাত্র 2, বোঝা গেল? তাহলে কোনটা পরিবর্তনশীল যোজনী দেখায় না? ম্যাগনেসিয়াম দেখায় না। আর বাকিগুলোর কিন্তু কি একাধিক যোজনী আছে। কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী মানে কি? দেখো এই যে কার্বনের যে সুপ্ত যোজনী জিনিসটা কি? সুপ্ত যোজনী মানে হইতেছে এই যে দেখো এখানে দেখো কি লেখা আছে, সর্বোচ্চ যোজনী থেকে বন্ধনে অংশগ্রহণকৃত যোজনী যদি বাদ দেয়, তা যা বাকি থাকে সেটাই কি হইতেছে সুপ্ত যোজনী। দেখো বুঝো নাই ওনাকে, তাই না? দেখো কার্বন ডাইঅক্সাইড, কার্বনের যোজনী কত ভাইয়া? একটা হইতেছে 2 আছে, আর একটা হইতেছে 4। তো এখানে কি তার সর্বোচ্চ যোজনী কত? 4। 4 সংখ্যাটা বড়। কিন্তু দেখো যে কার্বন ডাইঅক্সাইড CO2, তাই না? তো এই যে এখানে অক্সিজেনের যোজনী কত? 2, তাই না? অক্সিজেনের যোজনী কত? 2। আর কার্বনের যোজনী কত? 4। তো এই যে এটাকে আমরা কি লিখতে পারি? C2O4 লিখতে পারি, তাই না? তো এটাকে তো আমরা এই যে 2 দিয়ে ভাগ দিয়ে CO2 লিখছি, তাই না? তো দেখো এখানে কার্বন কোন যোজনীটা বন্ধনে অংশগ্রহণ করছে? 4 অংশগ্রহণ করছে না। তাহলে দেখো কি বলছি, সর্বোচ্চ যোজনী থেকে বন্ধনে অংশগ্রহণকৃত যোজনী আমি যদি বিয়োগ করি, তাহলে যা থাকে সেটাই কি তার সুপ্ত যোজনী। তাহলে এখানে সুপ্ত যোজনী কত? 0। এখানে সুপ্ত যোজনী কত? 0। এই যে 0। আচ্ছা, এখন দেখো হাইড্রোজেন সালফাইড মানে H2S এর সালফারের সুপ্ত যোজনী কত? দেখো এই যে যৌগে আমরা কি জানি সালফারের যোজনী কত? সালফারের যোজনী হইতেছে 3টা, 2, 4, 6। তো এখান থেকে 6টা হইতেছে তার সর্বোচ্চ যোজনী, ঠিক আছে? এতটুকু বুঝলাম। এবার H2S এ দেখো তোমার কি কোন যোজনীটা হয়ে গেছে? দেখো হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী হইতেছে 1। আর কয়টা হাইড্রোজেন সালফারের সাথে যুক্ত হয়েছে? 2টা। তার মানে কত? সালফারের যোজনী কত এখানে? 2। তাহলে দেখো 6 থেকে সর্বোচ্চ যোজনী থেকে আমি বন্ধনে অংশগ্রহণকৃত যোজনীটা বাদ দিলাম, কত থাকে? 4 থাকে। তাহলে এই 4টা কি তার সুপ্ত যোজনী। এখন আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এটা কিন্তু কতবার আসছে, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? এটা তোমাদের জন্য বাড়ির কাজ। আয়রনের মিশ্র অক্সাইডে আয়রনের যোজনী কত? সেম প্রশ্ন, বাড়ির কাজ। FeCl3 Fe এর সুপ্ত যোজনী কত? এটাও তোমাদের জন্য বাড়ির কাজ, ঠিক আছে? এবার দেখো কার্বন মনোঅক্সাইড এ কার্বনের সক্রিয় যোজনী কত? কার্বনের সক্রিয় যোজনী কত? দেখো এটা একটু দেখাই তোমাদের। কার্বন মনোঅক্সাইডের সংকেত কি? CO। হ্যাঁ, এখানে কার্বনের বলছে, তো কার্বনের যোজনী কয়টা আছে? 2টা আছে, 2, 4। সর্বোচ্চ যোজনী কত? 4, তাই না? সর্বোচ্চ যোজনী কত? 4। তো এখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, দেখো এই যে সিওতে তোমার অক্সিজেনে কোন যোজনী ব্যবহার করা হয়েছে? 2 ব্যবহার করা হয়েছে। আবার কার্বনের কোন যোজনী ব্যবহার করা হয়েছে? 2 ব্যবহার করা হয়েছে। কেমনে বুঝলাম ভাইয়া? এই দেখো সিও
এটাকে আমরা কীভাবে লিখতে পারি, C2O2 লিখতে পারি, তাই না? তো এই যে 2 ভাগ গেছে, ফলে কি হয়েছে, CO হয়েছে। তাহলে সক্রিয় যোজনী মানে কি, যে বন্ধনে যে অংশগ্রহণ করছে যে যোজনীটা, সেটাকে সক্রিয় যোজনী বলে। তো কার্বনে কোন যোজনী ইউজ করছে, 2 যোজনী ইউজ করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কোনটা সক্রিয় যোজনী, কোনটা হবে ভাইয়া, 2 হবে। আর যদি এখানে বলতো সুপ্ত যোজনী কত, কার্বনের সুপ্ত যোজনী কত, তাহলে কত হতো, আমার সক্রিয় সর্বোচ্চ যোজনী হইতেছে 4, এখান থেকে সক্রিয় যোজনী কত, 2, কত বাকি থাকে, 2 থাকে। যদি বলতো সুপ্ত যোজনী কত, তাহলে 2, বুঝা গেল? আচ্ছা, তখন আনসার কোনটা হবে আমাদের, 2। সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী কত, এটা তোমরা করবা। কিউপ্রাস ক্লোরাইড যৌগে তামার সুপ্ত যোজনী কত, দেখো কিউপ্রাস ক্লোরাইড, এটার সংকেত কি, এটার সংকেত হইতেছে CuCl। এখানে কি বলছে, তামার সুপ্ত যোজনী কত, দেখো এই যে কপার আছে না, কপারের কয়টা যোজনী আছে, 2টা যোজনী আছে, একটা হইতেছে একটা, আরেকটা হইতেছে 2, ঠিক আছে? তো এখানে কোন যোজনীটা ইউজ হয়েছে, এখানে হচ্ছে 1 যোজনী ইউজ হয়েছে। তাহলে দেখো সুপ্ত যোজনী মানে কি, 2 থেকে 1 বাদ যাবে, সর্বোচ্চ থেকে সক্রিয় যোজনী বাদ যাবে, তাহলে কত থাকে, 1 থাকে। তাহলে এখানে কোন আনসার কোনটা হবে, খ নম্বরটা হবে। আচ্ছা, এটা পরবর্তী প্রশ্নে যাই। H2SO3 যৌগে সালফারের কি বলছে, সুপ্ত যোজনী কত বাই করার জন্য বলছে। দেখো এখানে এটা একটু বড় হবে, তোমার 24 সালের প্রশ্ন আসছে এটা। দেখো তো, এই যে দেখো হাইড্রোজেনের যোজনী কত ভাইয়া, 1, তাই না? সালফারের যোজনী আমি জানি না, সালফারের যোজনী আমার বের করতে হবে। অক্সিজেনের যোজনী কত, 2, তাই না? আচ্ছা, তো দেখো এখানে হাইড্রোজেন কয়টা আছে, +1 × 2 যুগ, সালফারের জন্য আমি জানি, সালফারের জন্য বের করব, প্লাস অক্সিজেনের জন্য কত, মাইনাস, যার মান কত, -2 × কয়টা আছে, 3টা আছে, ঠিক আছে? তাহলে এখানে কত হবে, 2 + x - 6। আমরা কি জানি যৌগের জারণ মান কত, 0, তাই না? যৌগের জারণ মান কত, 0, তার মানে কি এটা = 0, বা x = কত হবে, x = হবে তোমার -4 হয়ে যায়, x = হবে 4। এটা তো আশা করি বুঝতে পারছো, তাই না? x = কত হবে, 4। তার মানে কি সালফারের যোজনী কয়টা আছে, 3টা আছে, 2, 4, 6। তার সর্বোচ্চ যোজনী কত, 6। আর বন্ধনে কোন যোজনীটি অংশগ্রহণ করছে, 4 অংশগ্রহণ করছে। তাহলে দেখো 6 থেকে 4 বাদ গেলে কত থাকে, 2 থাকে। দেখো তো 2 হয়েছে কিনা, দেখছো? এটা একটু বড় হবে, মানে তোমাদের বড় টাইপের প্রশ্ন দিছে আর কি। তো দেখো আমি প্রথমে এই যৌগ থেকে সালফারের মানে কোন যোজনীটা ইউজ হয়েছে সেটাকে বের করছি, এই যে 4 ইউজ হয়েছে, বোঝা গেল? এরপরে দেখো সালফারে কয়টা যোজনী আছে, 3টা আছে, 2ও হইতে পারে, 4ও হইতে পারে, 6ও হইতে পারে। তার সর্বোচ্চ যোজনী কত, 6। এই যে 6 থেকে আমি 4 বিয়োগ দিছি, বাকি কত থাকে, 2। তো ওই 2টাই কি আমার সুপ্ত যোজনী সালফারের, বোঝা গেল? আচ্ছা, এভাবে করবা। তো আমরা পরবর্তী প্রশ্নে যাই। সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে, কারণ কি, এটি একটি অধাতু। সালফার না, এটা মানে রাইট হয় নাই। এরপরে কি আছে, অক্সিজেনের সাথে যৌগ গঠন করে যৌগে কি AR মানে কি আর্গন নাকি, হ্যাঁ আর্গনের ইলেকট্রনিক কাঠামো অর্জন করে, ডি অরবিটালের পুনর্বিন্যাস প্রদর্শন করে। হ্যাঁ, এটাই হচ্ছে মোস্ট অ্যাকুরেট। এটার ব্যাখ্যা একটু বেশি জানার দরকার নাই তোমাদের এখন, ঠিক আছে? এটা একটু বড় হলে তোমরা বুঝতে পারবা, তোমাদের বইও কিন্তু এটা ডিটেলসে বলা নাই। যখন একটু বড় লেভেলে যাবা তখন ভালো করে বুঝতে পারবে এটা। আচ্ছা, বা যদি বুঝতে চাও তোমার এই যে ব্যাখ্যাটা তোমার নিচেরটা দেখা ফেলো। এবার দেখো 22 নম্বর প্রশ্নে কী বলছে, এটা কম ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, 22 নম্বর প্রশ্নে কী বলছে দেখো, অ্যালুমিনিয়াম সালফেটের একটি অণুতে কতটি পরমাণু, দেখো। আচ্ছা, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কি ভাইয়া, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত হইতেছে Al2SO4 3। দেখো এখানে কি কি হয়েছে, এখানে কি কি কাজ হয়েছে দেখো, এটা দেখো, এই যে সালফেট, এটাকে ভাঙলে আমাদের অ্যালুমিনিয়ামের যোজনী মানে কীভাবে প্রকাশ করি, Al3+,
আর সালফেট মানে কি SO4 2- দেখো অ্যালুমিনিয়ামের যোজনী কত 3 আর সালফেটের যোজনী কত 2, তাই না? দেখো আমরা যৌগে লেখার সময় যোজনীগুলো কিন্তু বিনিময় করি, তাই না? তো অ্যালুমিনিয়ামের যোজনী সালফেটে যাবে, সালফেটের যোজনী অ্যালুমিনিয়ামে যাবে। দেখো অ্যালুমিনিয়ামের যোজনী 3 না, দেখো 3টা কিন্তু সালফেটের সাথে গেছে, আর সালফেটের যে যোজনী কত 2, এটা দেখো অ্যালুমিনিয়ামের সাথে গেছে। বুঝা গেল? এগুলো কিন্তু খেয়াল রাখবো। তাহলে এখানে কি বলছে দেখো, অ্যালুমিনিয়াম সালফেটের একটি অণুতে কতটি পরমাণু থাকে? আমাদের প্রশ্ন হইতেছে এটা। তাহলে দেখি এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? 2টা আছে। আচ্ছা, এরপরে দেখো সালফেট, এখানে অক্সিজেন কয়টা আছে? 4টা আছে। আর সালফার একটা, 5টা। এই 5-এর সাথে কত গুণ হবে? এই যে 3টা আছে, এই গুণ হবে। তাহলে দেখো 3 5 15 যোগ 2 মানে কত? 17টি। বুঝা গেল? দেখো এখানে 17টি কিন্তু দেওয়া আছে। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, থায়োসালফেট, এই যে S2O3 2- আয়নে সর্বমোট যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত? ঠিক আছে, দেখো এটা একটু দেখো, এই যে সালফারের ইলেকট্রন বিন্যাস কত ভাইয়া? সালফারের দেখো, সালফারের যোজন হইতেছে 16, তাই না? তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 6টা থাকে, 6টা ইলেকট্রন থাকে। তাহলে সালফার কয়টা দেওয়া আছে? 2টা দেওয়া আছে। তাহলে আমি 2 দিলাম, 6 দুগুণা কত? 12। অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রন থাকে। 4টা না, সরি, 6টা ইলেকট্রন থাকে। কারণ কি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8, তাই না? তাহলে 2 8 এই হিসেবে তো থাকে। তাহলে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে। তাহলে এই যে কি বলতেছি, 2 8 না তো 2 6, এই যে হ্যাঁ, তাহলে 6 ইন্টু এখানে কয়টা অক্সিজেন আছে? 3টা অক্সিজেন আছে। তাহলে কত? 3 6 18। দেখো তো এটা যদি যোগ করো কত হয়? দেখো 12-র সাথে 18 যোগ করলে কত হয়? 30 হয়, তাই না? 30 হয়। দেখো এখানে আবার কি দেওয়া আছে? -2 কিন্তু দেওয়া আছে। উপরে কত দেওয়া আছে? -2 দেওয়া আছে, মানে কি 2টা ইলেকট্রন গ্রহণ করছে, 2টা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে কত হবে? আবার +2 দাও এটার সাথে, তাহলে কত হয়? 32টি। তাহলে দেখো তো ভাইয়া, থায়োসালফেটের আয়নে সর্বমোট যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? 32টি। দেখো যদি বলতো শুধু থায়োসালফেট, আয়ন না, মানে কি, এই যে আয়ন নামটা যদি না থাকতো, শুধুমাত্র যদি বলতো থায়োসালফেট, তাহলে কয়টা হইতো? 30টা হইতো। যেহেতু বলছে থায়োসালফেট আয়ন, তার মানে কি আমার এই যে -2টা কিন্তু কী করতে হবে? যোগ করতে হবে। ঠিক আছে, এগুলো একটু তোমাদের মানে কঠিন হয়ে যায়, ঠিক আছে? সাধারণত এগুলো বোর্ডের প্রশ্নে আসে না। এই যে স্কুলের প্রশ্নগুলো এগুলো আসে, দেখো যে ময়মনসিংহ জেলা স্কুলে আসছে, এগুলো বোর্ডের প্রশ্ন সহজগুলো আসে। এরপরে দেখো কি বলছে, সালফাইড আয়নের যোজনী কত? দেখো সালফাইডকে আমরা কীভাবে লিখি? SO3 2-, এটা হইতেছে সালফাইড। ঠিক আছে, আর সালফেট মানে কি? এটা কিন্তু পেঁচ লাগাবা না। SO4 2-, SO4 2- হইলে সালফেট, আর SO3 2- হইলে সালফেট। ও উল্টা বলে ফেলছি, তাই না? হ্যাঁ, SO4 2- হইলে সালফেট, আর SO3 2- হইলে সালফাইড। ঠিক আছে, তো এখানে কি বলছে? এখানে আয়নের যোজনী কত? এই যে এটা একটা যৌগমূলক, এখানে তার চার সংখ্যা কত? 2-, তাহলে কী হবে? তার চার সংখ্যায় কী হবে? তার যোজনী। তাহলে কত হবে? এখানে 2 হবে। আচ্ছা, এবার দেখো কপার এর অক্সাইডের সঠিক সংকেতগুলো কি কি? দেখো কপারের কয়টা যোজনী আছে? কপারের যোজনী আছে হচ্ছে 1 আর 2। তাহলে কি, দেখো কপার যদি এখন অক্সিজেনের সাথে যুক্ত হয়, অক্সিজেনের যোজনী কত ভাইয়া? এটা হইতেছে 2, তাই না? তাহলে দেখো কপার যদি অক্সিজেনের সাথে যুক্ত হয়, CuO, যদি এক যোজনী ব্যবহার করে, তাহলে কোনটা হবে? CuO হবে, তাই না? এখানে Cu2O হবে। ঠিক আছে, আচ্ছা, যদি এক যোজনী ব্যবহার করে যদি কপার, আর যদি কপার যদি 2 যদি ব্যবহার করে, তাহলে কি হবে? CuO। তাহলে কয়টা হইতে পারে? 2টা হইতে পারে, একটা হইতে পারে আর এটা হইতে পারে। তাহলে এখানে কোনটা আছে দেখো, Cu2O আর CuO। দেখো আমাদের ঘ নম্বরে কিন্তু দেওয়া আছে এটা। এক অণু ফেরিক কার্বনেটে পরমাণুর সংখ্যা কত? দেখো এখানেও একটু
বোঝার জিনিস আছে। দেখো এই যে ফেরিক বলছে না, যদি Fe2+ হয় তাহলে আমরা সেটাকে বলি ফেরাস, আর যদি Fe3+ হয় তাহলে আমরা সেটাকে বলি ফেরিক। ঠিক আছে, তাহলে দেখো ফেরিক কার্বনেট মানে কি, Fe2CO3 এটা হচ্ছে ফেরিক কার্বনেট। দেখো এই যে Fe3+ হয়েছে। ঠিক আছে, আচ্ছা তো এখানে কি বলছে, কার্বনের পরমাণু সংখ্যা কত, দেখো এখানে আয়রন কয়টা আছে, 2টা আছে, যুগ কার্বন একটা, অক্সিজেন 3টা, 3 আর 1 যোগ করলে কত হয় 4, কয়টা আছে কত গুণ দিব, 3 গুণ দিব। তাই দেখো 3 4 12 13 14 15, তাহলে 15টি মৌল আছে, পরমাণু আছে, তাই না? ওখানে তো 15 দেওয়া না, তাহলে দেখো ওই সরি এই যে 3 4 12 13 14 15 না, তো এখানে কত হবে 14 হবে, 14 হবে, ঘ নম্বরটা হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি বলছে, হাইড্রোজনিক অ্যাসিডের সংকেত কি। ভাই এটা একটু বেশি কঠিন হয়ে যায়, এটা তোমাদের দরকার নেই। আর যদি বুঝতে চাও তাহলে তোমরা কোনটা দেবা, দরকার নেই, এটা এগুলা আসবে না, কঠিন প্রশ্ন এগুলা। ফসফেটের সংকেত কি, এগুলো দরকার নেই, এটাও দরকার নেই। এবার দেখো H2O2 এর গাঠনিক সংকেত কি। দেখো এই যে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এই যে H2O2 এটাকে বলা হয় হাইড্রোজেন পারঅক্সাইড, এটার জারণ মান কত ভাইয়া, এটা হইতেছে -1, এটা একটু মনে রাখবা। এই যে হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান কত, -1, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এটার গাঠনিক সংকেত কি, এটার আণবিক সংকেত হইতেছে এটা H2O2, তাই না? এটার গাঠনিক সংকেত কি হবে, এটা হবে দেখো H বন্ড O বন্ড O বন্ড H। দেখো এটা কেন হলো, দেখো বাকিগুলো কেন হলো না, দেখো অক্সিজেনের দুজনে কত ভাইয়া 2, তাই না? দেখো এখানে কিন্তু অক্সিজেন কি হইতে পারে, তার 2টা হাত থাকবে। এই যে অক্সিজেনের কয়টা হাত থাকে, 2টা হাত থাকে। দেখো এখানে কিন্তু অক্সিজেন একটা হাত হয়ে গেছে, এই কারণে এটা হবে না। আর এরপরে প্রশ্ন দেখো, এই যে অক্সিজেন শেষে দেখো তার কয়টা হাত হয়ে গেছে, একটা হাত হয়ে গেছে, তো এই কারণে এটা হবে না। কিন্তু দেখো এখানে দেখো এই অক্সিজেনের 2টা হাত, আবার এই অক্সিজেনের কয়টা হাত আছে, 2টা হাত আছে, এ কারণে এটা হবে। এখানে দেখো এই অক্সিজেন কিন্তু একটা হাত, এ কারণে কোনটা হবে আনসার, আমাদের খ নম্বরটা আনসার হবে। আশা করি তোমরা এগুলা বুঝতে পারছো। CaH2 কোন ধরনের বন্ধন বিদ্যমান। দেখো এই যেখানে কি আমার ক্যালসিয়ামটা কি আমার হইতেছে ধাতু, আর হাইড্রোজেনটা কি অধাতু। এখানে এই যে Ca2+ এবং H- ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে বন্ধন গঠন করছে, তার মানে কি এটা কি হবে, এটা হবে আয়নিক বন্ধন। এটা কোনটা হবে, এটা হবে আয়নিক বন্ধন। আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো কি বলছে, মিথেনের গাঠনিক সংকেতের শাখা পরমাণু কোনটি। দেখো মিথেন মানে কি, এই যে CH4। দেখো এই যে এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি, সি কার্বনের 4টা হাত, 4টা হাতে হাইড্রোজেন একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাই না? তো এখানে কি বলছে, দেখো মিথেনের গাঠনিক সংকেতের শাখা পরমাণু কোনটি। দেখো শাখা কোনটা, এই যে এগুলাই তো শাখা, তাই না? তো শাখা পরমাণু কোনটা ভাইয়া, হাইড্রোজেন। শাখা পরমাণু কোনটা, হাইড্রোজেন। কই হাইড্রোজেন কোথায়, আচ্ছা এখানে খ নম্বরটা আনসার হবে। আচ্ছা এরপর দেখো অষ্টক নিয়ম কোনটি। দেখো অষ্টক নিয়ম মানে কি, আমাদের এই যে পরমাণুর যোজ্যতা স্তরে যদি কি থাকে, 8টা ইলেকট্রন থাকে, যোজ্যতা স্তরে 8টি ইলেকট্রন থাকায় সেটাই কি অষ্টক নিয়ম। ঠিক আছে, আর 2-এর নিয়ম মানে কি ভাইয়া, সর্বশেষ শক্তি স্তরে জুড়াকার ইলেকট্রনগুলো থাকবে। জুড়া মানে কি 2টি ইলেকট্রন থাকবে, তাই না? তো এটা হচ্ছে 2-এর নিয়ম। আর অষ্টক নিয়ম মানে কি, যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন থাকবে, 8টি করে ইলেকট্রন থাকবে। তো এখন দেখো তো ভাই আমার 33 নম্বর প্রশ্নে কি বলছে, কোন যৌগের বন্ধন গঠনে অষ্টক নিয়ম অপেক্ষা 2-এর নিয়ম অধিক কার্যকরী, তাই না? দেখো এখানে আমাদের ব্যাখ্যাতে কি লেখছে, দেখো এই যে PCl3 AlCl3 NCl3
তিনটি যৌগে কি শুধুমাত্র অষ্টক নিয়ম ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তো এটা একটু মনে রাখবো ভাইয়া যে PCl3, LCl3, NaCl3 কি হয়, অষ্টক নিয়ম ব্যবহৃত হয়। এই যে NH3 কি হয়, তোমার দ্বিতীয় নিয়মটা ব্যবহৃত হয়। এটার ব্যাখ্যাটা তোমাদের সিকিউর জন্য কিন্তু আসে। ঠিক আছে, আচ্ছা এটা একটু মনে রাখবে, MCQর জন্য একটু মনে রাখবে এটা। এরপরে দেখো 34 কি বলছে, PCl5 যৌগে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কতটি। দেখো ভাই, এই যে কেন্দ্রীয় পরমাণু বলছে না, কেন্দ্রীয় পরমাণু কাকে বলে? দেখো, যার যোজনী বেশি সেটা কি বলে, কি সেটাকেই কেন্দ্রীয় পরমাণু বলে। ঠিক আছে, দেখো এই যে ফসফরাসের যোজনী কয়টা ভাইয়া, 3 আর 5। ঠিক আছে, ফসফরাস যোজনী হইতেছে 3 আর 5। এখানে কোন যোজনী ব্যবহার হয়েছে, 5 যোজনী ব্যবহার হয়েছে। তার মানে এখানে কোনটা হবে, এখানে ফসফরাসের যোজনী হইতেছে 5 এবং ক্লোরিনের যোজনী হইতেছে 1। তাহলে কার যোজনী বেশি, ফসফরাসের যোজনী বেশি। তাহলে কেন্দ্রীয় পরমাণু কোনটা, এখানে হবে ফসফরাস। তো এখানে কি বলছে দেখো, ফসফরাসের এই যে PCl5 যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে বন্ধন জোড় ইলেকট্রন কতটি আছে। দেখো আমি যদি ফসফরাসের যদি কি আঁকি, এই যে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, 5টা থাকে। 2টা, 3টা, 4টা, এই যে 5টা দিলাম। ঠিক আছে, চারটা, এই যে 5টা দিলাম। তো এটার সাথে কয়টা ক্লোরিন যুক্ত হবে, এটার সাথে ক্লোরিন যুক্ত হবে 5টা। তো এই যে এখানে একটা ক্লোরিন যুক্ত হইল, 2টা ক্লোরিন যুক্ত হইল, 3টা ক্লোরিন যুক্ত হইল, 4টা ক্লোরিন যুক্ত হইল, এই যে 5টা ক্লোরিন যুক্ত হইল। যুক্ত হওয়ার কারণে এখানে একটা ইলেকট্রন বন্ধন গঠন করছে, এখানেও সেমভাবে বন্ধন গঠন করছে, এখানেও করছে, এখানেও করছে, এখানেও করছে। ঠিক আছে, আবার ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি করে ইলেকট্রন থাকে, 7টি করে না। তো এই যে একটা তো ব্যবহার হয়ে গেছে, 2, 3, 4, 5, 6, 7। 2, দেখো এগুলো একটু তোমাদের বোঝানোর জন্য ভালোভাবে দিতেছি। ঠিক আছে, তো এই যেগুলো হইতেছে। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি বলছে আমাকে, এখানে বলছে বন্ধন জোড় ইলেকট্রন কত। দেখো বন্ধনে কয়টা ইলেকট্রন অংশগ্রহণ করছে, এই যে একটা ইলেকট্রন অংশগ্রহণ করছে, এই যে 2 জোড়া, এই যে 3 জোড়া, এই যে 4 জোড়া, এই যে 5 জোড়া। তাহলে কি হয়েছে, 5 জোড়া হইতেছে বন্ধন জোড়, 5 জোড়া হইতেছে বন্ধন জোড়, 5 জোড়া হইতেছে কি বন্ধন জোড়, 5 জোড়া হইতেছে বন্ধন জোড়। আর যদি বলে মুক্ত জোড় ইলেকট্রন কতটি, মুক্ত জোড় ইলেকট্রন কতটি, দেখো যেগুলা বন্ধনে অংশগ্রহণ করে নাই সেগুলোকেই বলে কি, সেগুলোকেই মুক্ত জোড় ইলেকট্রন বলে। তাহলে দেখো ভাইয়া, এই যেখানে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, এখানেও দেখো 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া, 7 জোড়া, 8 জোড়া, 9 জোড়া, 10, 11, 12, 13, 14, 15। তাহলে দেখো যদি মুক্ত জোড় ইলেকট্রন বললে কতটি হবে, 15 জোড়া, আর বন্ধন জোড় বললে কতটি হবে, 5টি হবে। কনফিউশন আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে আনসার কোনটা হবে, এখানে আনসার হবে 5। আর ঘ নম্বর যে 15 বলছে, এটা কখন হবে, যদি বলতো মুক্ত জোড় ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা এরপরে প্রশ্ন কি বলছে, দেখো নিচের কোন যৌগে অষ্টক সম্প্রসারণ ঘটেছে। দেখো আমি এই যে XeF6 মানে এটা কি বলা হয়, জ্যানন হেক্সাফ্লুরাইড, তাই না। দেখো আমি যদি এই যে জ্যাননের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে ভাইয়া, হ্যাঁ 8টি না, হ্যাঁ 8টিই তো থাকে। আচ্ছা, তা আমি একটা জ্যাননের যদি একটা পরমাণু আঁকি, তার সর্বশেষ শক্তি স্তরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টি কি থাকে, হ্যাঁ 8টি তো থাকে। আচ্ছা এটার সাথে দেখো কয়টা যুক্ত হবে, আচ্ছা এখন দেখো আমাদের 35 নম্বর প্রশ্নে কি বলছে, নিচের কোন যৌগে অষ্টক সম্প্রসারণ ঘটেছে। অষ্টক সম্প্রসারণ মানে কি ভাইয়া, তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনগুলা কি 8-এর বেশি হয়ে গেছে। আর যদি বলে অষ্টক সংকুচন মানে কি 8-এর কম হয়েছে। ঠিক আছে, দেখো আমরা PCl3 নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখো ফসফরাসের
সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 5টা থাকে, তাই না? 2টা, 3টা, 4টা, 5টা। তো এটার সাথে কয়টা ক্লোরিন যুক্ত হবে? এটার সাথে ক্লোরিন যুক্ত হবে তোমার 3টা। তো এই যে একটা ক্লোরিন যুক্ত হইলো, সরি এটাকে এদিকে দিয়ে সুন্দর করে দিই। এই যেখানে কি হবে? এটার সাথে একটা ক্লোরিন যুক্ত হইলো, এটার সাথে কি হলো? এটা ক্লোরিন যুক্ত হইলো, এটার সাথে একটা ক্লোরিন যুক্ত হইলো। দেখো এই যে একটা ইলেকট্রন বন্ধনে এসে এটা বন্ধন, এই দেখো তাহলে কয়টা ইলেকট্রন আছে দেখো এখানে? 1 2 3 4 5 6 7 8। দেখো এটা কিন্তু অষ্টক সম্প্রসারণ হয় নাই, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো BF3। এখন BF3-র জন্য দেখি, বোরনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে ভাইয়া? 3টা থাকে, তাই না? এই যে 1টা 2টা 3টা, সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 3টা থাকে। তো এটার সাথে কয়টা ফ্লোরিন যুক্ত হবে? 3টা ফ্লোরিন যুক্ত হবে। এই যে একটা যুক্ত হইল, 2টা হইল, 3টা হইল, ঠিক আছে? 3টা হইল। এটার সাথে আরেকটা ইলেকট্রন যুক্ত হবে, এই যে একটা বন্ধনে করছে, একটা বন্ধন ইলেকট্রন করছে। তাহলে দেখো এখানে কয়টা ইলেকট্রন হয়েছে? 1 2 3 4 5 6। তো এটাকে আমরা কি বলতে পারি? 8-এর কম না, এটাকে আমরা বলতে পারি অষ্টক সংকুচন। অষ্টক সংকুচন হয়েছে, ঠিক আছে? কিন্তু আমাদের প্রশ্নে কি বলছে? অষ্টক সম্প্রসারণ। আচ্ছা, এরপর দেখো NH3, গহ নম্বর অপশন। NH3-র জন্য দেখো নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 5টা থাকে। 1টা 2টা 3টা 4টা 5টা। এটার সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হবে? 3টা হাইড্রোজেন যুক্ত হবে। এই যে হাইড্রোজেন যুক্ত হইল, এই যে হাইড্রোজেন যুক্ত হইল, এই যে হাইড্রোজেন যুক্ত হইল, ঠিক আছে? তো এখানে ইলেকট্রন দেখো 1 2 3 4 5 6 7 8। দেখো এখানে কিন্তু 8টা হয়ে গেছে। তার মানে কি? আমার দেখলাম এখানে 8টা ছিল, এখানে 6টা হইতেছে, এখানেও 8টা হইতেছে। তার মানে কি? আনসার কোনটা বাকি থাকে? XeF6, মানে কি? জ্যানন হেক্সাফ্লোরাইড। এটা হবে আনসার। বোঝা গেল? এটা একটু মনে রেখে দিবা, যাতে পরীক্ষায় আমাদের সময়টা কম লাগে। আর যদি ভুলে যাও এইভাবে আমার মতো করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোন যৌগ গঠনে অষ্টক সম্প্রসারণ হয়েছে? সেমভাবে দেখবে, এটা তোমাদের HW। এরপরে দেখো নিচের কোন যৌগটির অষ্টক সম্প্রসারণ ঘটেছে? এটাও তোমরা করবা। আচ্ছা, এরপর দেখো কি বলছে, নিচের কোন যৌগটির অষ্টক অপূর্ণ? অপূর্ণ মানে কি? 8-এর চাইতে কম আছে, ঠিক আছে? 8-এর চাইতে কম আছে। এখানে কি বলছে দেখো BCl3। আমরা কি BCl3 দেখছিলাম? ও আচ্ছা, আমরা BF3 দেখছিলাম। আচ্ছা দেখো BCl3 আমরা একটু দেখি। দেখো এই যে বোরনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 3টা ইলেকট্রন থাকে। 2টা 3টা ইলেকট্রন দিলাম। এরপরে কি বলছে দেখো Cl। তো 3টা Cl যুক্ত হবে, এই যে একটা ইলেকট্রন করছে, এখানেও যুক্ত হইল, আর একটা ইলেকট্রন যুক্ত হয়েছে, আর একটা ইলেকট্রন। তো দেখো 1 2 3 4 5 6, 6টা, 8 থেকে কম। তো কি বলতে পারি? এটা অষ্টক অপূর্ণ। বোঝা গেল? আর 8-এর চাইতে বেশি হইলে কি বলি আমরা? অষ্টক সম্প্রসারণ। আচ্ছা দেখো নিচের কোনটিতে অষ্টক নিধির সংকোচন ঘটেছে? তো দেখবা যে কোনটা 8-এর চাইতে কম আছে। এটা তোমাদের জন্য MCQ। আচ্ছা 40-এ কি বলছে দেখো, নিচের কোন যৌগটিতে অষ্টক অসম্পূর্ণ? সেম প্রশ্ন। তোমরা দেখবা অ্যানায়ন গঠন করলে পরমাণুর আকারের কি হয়? দেখো এটা একটু মনে রাখতে হবে তোমাদের। এই যে মনে করো যে কি ভাইয়া, দেখো তো অ্যানায়ন যদি আমরা গঠন করি, অ্যানায়ন গঠন মানে কি? ইলেকট্রন গ্রহণ করতেছে, ইলেকট্রন গ্রহণ করা। আর ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, তাই না? দেখো যদি অ্যানায়ন গঠন করে তাহলে পরমাণুর আকার কি হয়? বাড়ে। পরমাণুর আকার কি হয়? বাড়ে। আর যদি ক্যাটায়ন যদি গঠন করে সেক্ষেত্রে কি হয়? পরমাণুর আকার কমে। এটা লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট এটা। অ্যানায়ন গঠন করলে পরমাণুর আকার বাড়ে, আর ক্যাটায়ন গঠন করলে পরমাণুর আকার হ্রাস পায়। তো আমাদের প্রশ্নে কী বলছে দেখো, অ্যানায়ন গঠন করলে পরমাণুর আকারে কি হয়? বাড়ে। আর কখন কমে? যখন ক্যাটায়ন গঠন করবে তখন কমে। আচ্ছা, এরপরে প্রশ্নে বলছে কি বলছে দেখো, নিচের কোন আয়নটির ইলেকট্রন দানের প্রবণতা সবচেয়ে বেশি? এটা তোমাদের OH- দেওয়া আছে, এটা একটু মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? একটু মুখস্থ করে ফেলবো এটা। আচ্ছা, এরপর 43 নম্বর প্রশ্নে কী বলছে দেখো,
কোনটি অ্যানায়নে পরিণত হইতে পারে? দেখো অ্যানায়নে কারা পরিণত হয়? অধাতুগুলা অ্যানায়নে পরিণত হয়, আর ধাতুগুলা কি হয়? ক্যাটায়নে পরিণত হয়, তাই না? দেখো এই যে সোডিয়াম, সোডিয়াম কি হইতে পারে? সোডিয়াম কি হইতে পারে ভাইয়া? Na+, তার মানে কি সে ক্যাটায়নে পরিণত হইতে পারে। ম্যাগনেসিয়াম, এই যে Mg2+, সেও কি হইতে পারে? ক্যাটায়নে পরিণত হইতে পারে। এবার দেখো আর্গন, আর্গন তো নিষ্ক্রিয় গ্যাস, সে ক্যাটায়নও না, সে অ্যানায়নও না। তাহলে কোনটা? যে ক্লোরিন, ক্লোরিন কিন্তু হ্যালোজেন গ্রুপের মৌল, হ্যালোজেন গ্রুপের মৌলগুলো কি? অধাতু, তাই না? তো আনসার কোনটা হবে? গ নম্বরটা হবে, কারণ ক্লোরিন কি? এই যে Cl- হয়, এই যে Cl-, তো এটা কি অ্যানায়ন না? হ্যাঁ। আচ্ছা, এরপরে প্রশ্নে কি বলছে দেখো, কোন যৌগটির পুলার বা মেরু প্রকৃতির আছে? এটা কার আছে ভাইয়া? এই যে হাইড্রোজেন ফ্লুরাইডের আছে, হাইড্রোজেন ফ্লুরাইডের আছে। আচ্ছা, এরপরে প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোন যৌগটিতে সব আয়নের ইলেকট্রন কাঠামো একই? আচ্ছা, এটা দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, মানে একটু বোঝা দরকার এটা, ঠিক আছে? গুরুত্বপূর্ণ কেন বুঝলে? এখানে বোঝার অনেক কিছু আছে। দেখো এই যে LiCl, লিথিয়াম ক্লোরাইড, দেখো এটাকে ভাঙলে আমরা কি পাই? Li+, Li+, আর কি পাই? Cl-, আর Na2O, এটাকে ভাঙলে আমরা কি পাই? Na+O2-, MgCl2, এটাকে ভাঙলে আমরা কি পাই? Mg2+, Cl-। এরপরে CaO, এটাকে ভাঙলে আমরা কি পাই? Ca2+, O2-, তাই না? দেখো লিথিয়াম প্লাস মানে কি? এখানে 2টা ইলেকট্রন আছে, মানে সে হিলিয়ামের মতো হইতে চায়। আর ক্লোরিন মাইনাস মানে কি? এখানে 18টি ইলেকট্রন আছে। Na+ মানে কি? 10টা ইলেকট্রন আছে। O2- মানে কি? 10টা ইলেকট্রন আছে। Mg2+ মানে কি? 10টা ইলেকট্রন আছে। Cl- মানে কি? 18টি ইলেকট্রন আছে। ক্যালসিয়াম 2+ মানে কি ভাইয়া? 18টি ইলেকট্রন আছে। O2- মানে কি? 10টা ইলেকট্রন আছে। দেখো এটা হইতেছে একটা, এটা হইতেছে একটা, এটা হইতেছে একটা, আর এটা হইতেছে আরেকটা। আমাদের প্রশ্নে কি বলছে? নিচের কোন যৌগটিতে সব আয়নের ইলেকট্রন কাঠামো একই? মানে কি একই ইলেকট্রন কোনটাতে আছে? দেখো এই দেখো যে সোডিয়াম Na+, আর O2- দেখো 10 আর 10 সেম আছে। তো আনসার কোনটা হবে? খ নম্বরটা হবে। বোঝা গেল এখানে কিভাবে করছে এটা? তো তোমরা যখন আরও বেশি প্র্যাকটিস করবা, আমি তো এটা করার কারণে একটু বেশি সময় লাগছে, তোমরা যখন প্র্যাকটিস করতে থাকবা তোমরা দেখেই বলে দিতে পারবা, এটা হবে আনসার। বোঝা গেল? সব কিছু প্র্যাকটিসের উপর নির্ভর করতেছে। আচ্ছা, 46 নম্বর প্রশ্নে কী বলছে দেখো, কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে? সেম প্রশ্ন ভাই, একটু ঘুরায় বলছে। দেখো এই যে MgCl2, এটাকে আমি যদি ভাঙি কি হয়? আবার বোঝো তোমরা, দেখো Mg2+, আর Cl ভাঙলে Cl-, ঠিক আছে? আবার দেখো AlCl3, Al3+, Cl-, CaS মানে কি? Ca2+, S2-, আর কি আছে? Na2O, Na+, O2-। দেখো এখানে মানে কি 10টা ইলেকট্রন, Cl- মানে কি 18টি ইলেকট্রন, Al3+ মানে কি 10টা ইলেকট্রন, Cl- কি 18টি ইলেকট্রন, ক্যালসিয়াম 2+ মানে কি 18টি ইলেকট্রন, সালফার 2- মানে কি 18টি ইলেকট্রন, Na+ মানে কি 10টা ইলেকট্রন, O2- মানে কি 10টা ইলেকট্রন। ঠিক আছে? তো আমার প্রশ্ন এখানে কি বলছে, কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে? আর্গনের ইলেকট্রন বিন্যাস কত? আর্গনের পারমাণবিক সংখ্যা কত? 18। তার মানে তার ইলেকট্রন কতটি আছে? 18টি আছে। দেখো 18টি কোথায় কোথায় আছে? এখানে 10 আর 18, এটা হবে না। 10 18 এটাও হবে না। 18 18, দেখো এই যে এটা 18 18 কোনটা আছে? Ca2+ S2-, CaS, এটা হবে আনসার। বুঝা গেল? তোমাদের কিন্তু 2বার দেখাইছি এটা, আশা করি বুঝে ফেলার কথা। আচ্ছা, এবারে প্রশ্নে কী বলছে দেখো, ম্যাগনেসিয়াম অক্সাইডে কী ধরনের বন্ধন থাকে? দেখো এই যে ম্যাগনেসিয়াম কি ধাতু, আর অক্সিজেন কি অধাতু, Mg2+, O2-। তো এখানে কী হবে? তোমার আয়নিক বন্ধন হবে। এখানে কি হবে? আয়নিক বন্ধন হবে।
এরপরে দেখো 6 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট X একটি মৌল যেটা আয়নিক যৌগ গঠন করে না। কেন? 6 কার ভাইয়া বলো তো? কার্বনের, তাই না? কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। আচ্ছা, এটা কেন হয়? অধিক শক্তির প্রয়োজন হয়। দেখো আয়নিক যৌগ কারা গঠন করে? যাদের মৌলের শেষে কি আছে তোমার ওই যে কি বলে 1 বা 2 ইলেকট্রন আছে, বা 3, সর্বোচ্চ 3 হইতে পারে। ঠিক আছে, মানে কি তারা সহজে ইলেকট্রনগুলো ত্যাগ করতে পারে। কিন্তু যেহেতু 6 আছে, মানে কি এই যে 6টা ত্যাগ করার জন্য যে শক্তিগুলো দরকার, অনেকগুলো শক্তির প্রয়োজন হয়, যেটা সম্ভব না। ফলে কি হয়, এই যে 6টা কি হয়, আরেকটা মৌলের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি করে তারা সমযোজী যৌগ গঠন করে। ঠিক আছে, তো এটা কেন হবে? অধিক শক্তির কারণে হবে। দেখো এখানে তোমার কি বলছে, দেখো শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকায় এটি 4টি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে পারে না, কারণ এতে প্রচুর শক্তির প্রয়োজন হয়। এজন্য কার্বন আয়নিক যৌগ গঠন করে না, বরং 4টি ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে। ঠিক আছে, আচ্ছা এরপরে প্রশ্ন কি বলছে দেখো, সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস নিচের কোনটিকে সমর্থন করে? সোডিয়াম ক্লোরাইড, দেখো সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি ভাইয়া? NaCl, যেটাকে আমরা খাবার লবণ, যে লবণ হিসেবে যেটা খাই, তো এটাকে ভাঙলে আমাদের কি হয়? Na+Cl-, তাই না? তো এখানে কি বলছে দেখো, সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন কোনটা? এই যে Na+, তাই না? এই যে Na+, এখানে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11 থেকে একটা ইলেকট্রন গেলে কত থাকে? 10টা থাকে। তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত? 10। এখানে প্রশ্নে কি বলছে, সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস নিচের কোনটিকে সমর্থন করে? তো আমাদের দেখতে হবে এখানে কার ইলেকট্রন সংখ্যা 10 হয়। দেখো Al3+, মানে কি 13 থেকে 3টা গেছে 10টা হয়, তো Al3+ কিন্তু হয়ে যায়। আচ্ছা, ক্যালসিয়াম 2+, মানে কি 20 থেকে 2টা বাদ গেছে 18, এটা কিন্তু হবে না। এটা একটা পাইলাম। এরপরে কি আছে দেখো, Li2+, মানে কি 3 থেকে একটা বাদ গেছে 2, এটা হবে না। পটাশিয়াম প্লাস, মানে কি তোমার 19 থেকে একটা গেছে 18, তাহলে দেখো 10 কার? 10 কিন্তু আমার প্রথমটার সাথে মিলে যায়, Al3+। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য বাকি 3টাও দেখাইলাম তোমাদের। আচ্ছা, তোমাদের পরবর্তী প্রশ্নে যাই। CO অণুতে মুক্ত জোড় ইলেকট্রন, CO মানে কি ভাইয়া? কার্বন মনোক্সাইড। CO মানে কি? কার্বন মনোক্সাইড। দেখো এখানে এই যে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রন থাকে। 1টা, 2টা, 3টা, 4টা। আর অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 6টা ইলেকট্রন থাকে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে দেখো এখানে মুক্ত জোড় ইলেকট্রন কতটি হবে কার্বনের ক্ষেত্রে? 1টা, 2টা, 2টা, তাই না? তাহলে দেখো কার্বন মনোক্সাইডের মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা কতটি ভাইয়া? 2টি। মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা কতটি ভাইয়া? 2টি হবে। ঠিক আছে, আর বন্ধন জোড় ইলেকট্রনের সংখ্যা কতটি? 1টি। বন্ধন জোড় ইলেকট্রনের সংখ্যা কতটি? 1টি। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এটার কারণে প্রশ্নটা দেখতে পারতেছি না। দেখো এই যে একটু দেখা যাইতেছে, কি লেখা আছে দেখো, অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কতটি? আচ্ছা, অ্যামোনিয়া, এই যে NH3, অ্যামোনিয়া কোন সংকেত, যৌগের সংকেত কি? NH3। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এই যে N, এই যে H, দেখো তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে NHH, তাই না? দেখো নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 5টা থাকে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। 5টা ইলেকট্রন থাকে।
এটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হইল, আরেকটা হাইড্রোজেন যুক্ত হইল, আরেকটা হাইড্রোজেন যুক্ত হইল। তো আমাকে প্রশ্নে কি বলছে, মুক্ত জোড় ইলেকট্রন কয়টা থাকে? দেখো এই যে এটা না মুক্ত জোড় ইলেকট্রন, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা থাকে? একটা থাকে। আর যদি বলে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা থাকে ভাইয়া, তোমরা বলো তো আনসার কোনটা হবে? 3 হবে না? এই যে একটা, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 3 জোড়া হইতেছে বন্ধন জোড়, আর 1 জোড়া হইতেছে কি? মুক্ত জোড়। বোঝা গেল? এরপরে প্রশ্নে কি বলছে দেখো, PCl3 যৌগটিতে কত জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে? তোমরা এটা সলভ করবা। সেম প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের 53 নম্বর প্রশ্নে কি বলছে দেখো তো, কোন যৌগটিতে বন্ধন জোড় ইলেকট্রনের সংখ্যা বেশি? আচ্ছা ভাইয়া, এই যে প্রশ্নটা না, এটা একটু আমার কনফিউশন লাগতেছে, ঠিক আছে। এটা তুমি আমাকে একটু মনে করাই দিও, এটা তোমাদের একটু শিওর হয়ে তোমাদের বলবো, ঠিক আছে। আচ্ছা, যে 54 নম্বর প্রশ্নে কি বলছে, CO2 অণুতে কতটি মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন আছে? আচ্ছা, এটা একটু আমার কনফিউশন, এগুলো আমাকে একটু মনে করাই দিও পরবর্তীতে। কার্বন ডাইঅক্সাইডের অণুতে কতটি বন্ধন জোড় ইলেকট্রন আছে? সেম, এটাও কনফিউশন প্রশ্ন। তারপর দেখো, নিচের কোন অণুতে মুক্ত জোড় ইলেকট্রন বেশি? এটা দেখো, এটা তোমরা মনে রাখবে, এটা ক্লোরিন হবে, ঠিক আছে। এটা হবে ক্লোরিন, কারণ কি থাকে, ক্লোরিনের 6টি থাকে, ঠিক আছে। একটু মনে রাখবে এটা। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, 57 নম্বর প্রশ্নে, নাইট্রোজেনের একটি অণুতে কতটি বন্ধন জোড় ইলেকট্রন থাকে? নাইট্রোজেনের একটি অণুতে কতটি বন্ধন জোড় ইলেকট্রন থাকে? এখানে কোনটা হবে? 3টি হবে। এগুলো ব্যাখ্যা আছে, ঠিক আছে, তবে MCQর জন্য এগুলা শর্টকাটে মনে রাখবো এগুলা। এরপর দেখো কি বলছে, গ্রাফাইটে প্রতিটি কার্বন পরমাণু কতটি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে? আচ্ছা, এটা দেখো, তোমাদের এই যেখানে লাইনটা দেখো তো, এটা মুখস্থ টাইপের প্রশ্ন। প্রতিটি কার্বন পরমাণু অপর 3টি কার্বন পরমাণুর সাথে বন্ধন সৃষ্টি করে। এই যে কার্বন পরমাণু অপর 3টি কার্বন পরমাণুর সাথে কি করে? বন্ধন সৃষ্টি করে, ঠিক আছে। গ্রাফাইট মানে কি ভাই, দেখো যে কার্বন আছে না, কার্বনের 2টা রূপভেদ আছে, একটা হইতেছে গ্রাফাইট আর একটা হইতেছে হীরা, ডায়মন্ড, ঠিক আছে। এর মধ্যে এই তো হীরা কিন্তু কি করে না, বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গ্রাফাইট কি করে? বিদ্যুৎ পরিবহন করে। গ্রাফাইট মানে কি ভাইয়া, ওই যে আমাদের পেন্সিল আছে না, পেন্সিলের যে ভেতরে যে কালো অংশটা, এটা হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে। এটা কি করে? এদিক দিয়ে কিন্তু কারেন্ট যায়, কারেন্ট আদান প্রদান করতে পারে, ঠিক আছে। তো এখানে আনসার কোনটা হবে? 3টা, একটু মনে রাখবা MCQর জন্য। এরপর দেখো কি বলছে, কোনটিতে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বিদ্যমান নেই? CH4 সমযোজী যৌগ এখানে থাকবে। এরপরে দেখো NH3 এখানেও থাকবে। দেখো এই যে লাস্টটাকে দেখো, NaCl মানে কি, NaClকে বাংলা কি হয়? Na+Cl-, ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে যৌগ গঠন করছে, তাহলে এটা কোনটা হবে? আয়নিক যৌগ। আয়নিক যৌগে কি থাকে না? কোনো ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বিদ্যমান থাকে না, তাহলে আনসার কোনটা হবে? NaCl। ভ্যান্ডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ থাকে নিচের কোন যৌগটি? দেখো এই যে NaCl, একটু আগে বললাম এটা কি? আয়নিক যৌগ, তাহলে আয়নিক যৌগে কি থাকে না? ভ্যান্ডার ওয়ালস শক্তি থাকে না। MgCl2, দেখো বা সেম প্রশ্ন, MgCl2কে বাংলায় আমরা কি পাই? Mg2+ এবং Cl-, ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে, এখানেও কি, এটাও কি আয়নিক যৌগ, তো এখানেও থাকবে না। MgO মানে কি? Mg2+ ও 2-, এখানেও কি তোমার ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে কি করছে? আয়নিক যৌগ গঠন করছে। তার মানে কি আমার আনসার কোনটা হবে? ক নম্বরটা হবে, H2S, এটা সমযোজী যৌগ গঠন করছে, ঠিক আছে। তো এখানে ভ্যান্ডার ওয়ালস শক্তি থাকবে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখো, কোনটি পানিতে ও দ্রবণীয়? ভাইয়া এই যে প্রশ্নগুলা, এটার বেসিকটা তোমাদের CQর জন্য কাজে লাগবে, কিন্তু MCQর জন্য এগুলো কী করতে হবে? মনে রাখতে হবে, ঠিক আছে। MCQর জন্য এগুলো কী করবা তোমরা? মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে পানি অদ্রবণীয় কোনটা? CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে। আচ্ছা, আর যে ব্যতিক্রম কোনটা ভাই এখানে? এই যে C2H5OH, এটা কি? এটা হচ্ছে ইথানল, এটা কি ব্যতিক্রম, ঠিক আছে, তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, জিঙ্ক সালফেট ক্যালাস গঠনের সময় কত অণু পানির সাথে যুক্ত হয়? এখানে 7 অণু বলছে, 7 অণু। এগুলো মুখস্থ টাইপের প্রশ্ন, ঠিক আছে, এটা মনে রাখতে হবে এগুলো। আচ্ছা, এবারে দেখো, কোন যৌগে পোলারিটি বিদ্যমান?
কোন যৌগে পোলারিটি বৃদ্ধি? দেখো HF, আমরা কিন্তু একটু আগে যে একটা প্রশ্ন সলভ করছিলাম, পোলার প্রান্ত কোনটাতে থাকে, HF, এরকম একটা প্রশ্ন ছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, কোন যৌগটি পানিতে দ্রবণীয়? এই যে CCl4, এটা কিন্তু পানিতেও দ্রবণীয়। SiCl4, এটাও কি সিলিকন টেট্রাক্লোরাইড, এটাও কি পানিতেও দ্রবণীয়। এই যে C2H5OH, যেটা বলছি, এই যে ইথানল, ব্যতিক্রম বলছি না, এটা কি হবে, পানিতে দ্রবণীয় হবে, এটা ব্যতিক্রম, ঠিক আছে। এরপরে সিলিকন ডাইঅক্সাইড, এটা কি পানিতে অদ্রবণীয়। এরপরে প্রশ্ন কি বলছে দেখো, কোনটি পানিতে অদ্রবণীয়? দেখো বেরিয়াম সালফেট, সিলভার নাইট্রেট, সোডিয়াম সালফেট, বেরিয়াম ক্লোরাইড, তাই না। এখানে বেরিয়াম সালফেটটা হইতেছে পানিতে অদ্রবণীয়। এগুলো MCQর জন্য মুখস্থ রাখতে হবে, যেগুলো প্রশ্নে আসছে সেগুলাই মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে তোমাদের কমন আসবে এগুলো থেকে। এরপরে দেখো কি বলছে, কোনটি পানিতে দ্রবণীয়? সিলভার ক্লোরাইড, না এটা পানিতে দ্রবণীয় না। নেফথালিন, এটাও পানিতে দ্রবণীয় না। বেনজিন, এটাও কি পানিতে দ্রবণীয় না। কাপড় কাঁচা সোডা, এটা কোনটা হবে ভাইয়া? কাপড় কাঁচা সোডা, এটা পানিতে দ্রবণীয়। এটার সংকেতটা কি তোমরা একটু দেখো তো, ইউটিউবে গুগলে সার্চ করে দেখো তো একটু, আমার মাথায় আসতেছে না এখন, আর কি মনে পড়তেছে না। আচ্ছা, সম্ভবত NaOH হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড মেবি হবে। কাপড় কাঁচা সোডা, এটা সংকেত মনে হয় সোডিয়াম হাইড্রোক্সাইড হওয়ার কথা, আমি শিওর না আর কি, তোমরা দেখে ফেলে একটু। এরপর দেখো কি প্রশ্নে বলছে, নিচের কোনটি পানিতে দ্রবণীয়? দেখো পানিতে দ্রবণীয় কোনটা হবে? সাধারণ লবণ মানে কি NaCl, সাধারণ লবণ দিয়ে কি বোঝানো হয়েছে NaCl, এটা কি পানিতে দ্রবণীয়। এরপর দেখো নেফথালিন পানিতে দ্রবণীয় না। সরিষার তেল, এটাও কি পানিতে দ্রবণীয় না। কেরোসিন, এগুলো কি পানিতে দ্রবণীয় না। আনসার কোনটা হবে? সাধারণ লবণ। কোনটি পানিতে দ্রবণীয়? CaI2, ক্যালসিয়াম সালফেট, জিঙ্ক ফসফেট। আচ্ছা, এখানে যে CaI2 মানে কি, এটা আয়নিক যৌগ, এখানে এটা কি হবে? পানিতে দ্রবণীয় হবে। কোন যৌগটি পানিতে দ্রবণীয়? পটাশিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, এরপরে আয়রন হাইড্রোক্সাইড মানে ফেরাস হাইড্রোক্সাইড, আর বেরিয়াম সালফেট। দেখো আমি কি বলছিলাম এখানে, এই যে আগের প্রশ্নে দেখো CaI2 কি বলছি, এটা ভাইয়া এটা কিন্তু আয়নীকরণ মানে আয়নিক যৌগ, কারণে পানিতে দ্রবণীয়, তাই না। এই যে ক্যালসিয়াম সালফেট, এটাও তো তোমার আয়নিক যৌগ, তাহলে এটা কেন হলো না? এটা হচ্ছে ব্যতিক্রম। এই যে কি বলছিলাম, এই যে C2H5OH, এটা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও কি তারা পানিতে দ্রবণীয় ছিল, ব্যতিক্রম বলছি না। সেমভাবে ক্যালসিয়াম সালফেটটাও কি এটা ব্যতিক্রম, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো, কোন যৌগটি পানিতে দ্রবণীয়? পটাশিয়াম সালফেট, আয়নিক যৌগ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো নিচের কোনটি বিদ্যুৎ অপরিবাহী? লোহার টুকরা, হ্যাঁ বিদ্যুৎ পরিবহন করে। লোহার টুকরা মানে কি? এই যে আয়রন, বিদ্যুৎ পরিবহন করে। C2H5OH, দেখো ইথানল, এটাও কি বিদ্যুৎ পরিবাহী। NaCl দ্রবণ, খাবার লবণ যেটা, এটাও কি বিদ্যুৎ পরিবহন করে। কঠিন CaCl2, দেখো এই যে আমাদের যে আয়নীকরণ শক্তিটা, এটা হইতেছে তোমার গ্যাসীয় পদার্থের জন্য প্রযোজ্য, কঠিনের জন্য কিন্তু প্রযোজ্য না। তাহলে এটা আনসার কোনটা হবে? কঠিন CaCl2, বোঝা গেল। আচ্ছা, এরপর দেখো কি বলছে, ধাতব বন্ধনের ক্ষেত্রে কোনটি সঠিক? ধাতুর ল্যাটিসে ইলেকট্রন বেরিয়ে আসে এবং মুক্তভাবে বিচরণ করে। আচ্ছা, বন্ধনের জন্য ইলেকট্রন শেয়ার করে না, এটা ভুল। আয়নিক বন্ধন গঠিত হয় না, প্রশ্নই তো বলছে ধাতব বন্ধন, তো এখানে আয়নিক বন্ধন হবে না। আয়নসমূহ মুক্তভাবে চলাচল করে, দেখো এখানে এক নম্বরটা হবে। আচ্ছা, এরপরে প্রশ্ন কি বলছে দেখো, ইলেকট্রনীয় পরিবাহী কোনটি? ক্ষার দ্রবণ, অ্যাসিড দ্রবণ, গ্রাফাইট, NaCl। দেখো আমি কি বলছিলাম ভাইয়া, কার্বনের দুইটা রূপভেদ আছে, একটা হইতেছে গ্রাফাইট আর একটা হইতেছে হীরা বা ডায়মন্ড। এর মধ্যে হীরা যেটা, এটা বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গ্রাফাইট কি করে? বিদ্যুৎ পরিবহন করে। তাহলে ইলেকট্রনীয় পরিবাহী মানে কি? বিদ্যুৎ পরিবহন করা। তাই এখানে আনসার কোনটা হবে? গ্রাফাইট। ক্ষার ধাতু বিদ্যুৎ পরিবাহী কেন? কি ক্ষার ধাতু না তো, ধাতু বিদ্যুৎ পরিবাহী কেন এটা বলছে, ক্ষার কোথা থেকে বললাম আমি। আচ্ছা যাই হোক,
ধাতুগুলা বিদ্যুৎ পরিবাহী কেন, এটা প্রশ্ন করছে। ধাতুসমূহ কঠিন বলে না, ধাতুতে ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন থাকে বলে। এরপরে দেখো, ধাতুতে বিমুক্ত ইলেকট্রন থাকার কারণে ধাতুসমূহ আয়নিক যৌগ গঠন করে বলে। দেখো, ধাতুতে বিমুক্ত ইলেকট্রন থাকার কারণে, দেখো মুক্ত ইলেকট্রনগুলো থাকে, ফলে কি হয়, ইলেকট্রনগুলো চলাচল করতে পারে। তো ইলেকট্রন চলাচল করলেই কি হবে, বিদ্যুৎ পরিবহন হবে, তাই তো। এই কারণে ধাতুতে বিমুক্ত ইলেকট্রন থাকার কারণে। আচ্ছা, এরপরে প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোন মৌলটি বিদ্যুৎ অপরিবাহী? আচ্ছা ভাইয়া, এই যে আচ্ছা এখন দেখো আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, ধাতু বিদ্যুৎ পরিবাহী কেন? ধাতুসমূহ কঠিন বলে, ধাতুতে ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন থাকে বলে, ধাতুতে বিমুক্ত ইলেকট্রন থাকার কারণে, ধাতুসমূহ আয়নিক যৌগ গঠন করে বলে। এখানে কোনটা দিছে? গ নম্বর দিছে আনসার। ঠিক আছে, এটা আমি ব্যাখ্যাটা আমি বলতে পারতেছি না, এটা একটু ওই যে আগের যে প্রশ্নগুলা এগুলোর সাথে একটু মনে রাখো এটা। ঠিক আছে, আমি জানি তোমাদের বলবো পরবর্তীতে। দেখো এবারে প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোন মৌলটি বিদ্যুৎ অপরিবাহী? তামা, গন্ধক, রূপা, গ্রাফাইট। বিদ্যুৎ অপরিবাহী বলছে দেখো। তামা, এই যে আমাদের যে কারেন্টের যে লাইনগুলা, এটা তো কপার দিয়ে তৈরি, তাই না? তাহলে কি তামা না? তো এটা কি বিদ্যুৎ পরিবহন করবে। রূপা, রূপাও কিন্তু, রূপা দিয়েও কি হয়, বিদ্যুৎ কিন্তু পরিবহন হয়। গ্রাফাইট, আমরা তো জানি গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। বাকি থাকে কোনটা? গন্ধক, এটা কিন্তু বিদ্যুৎ অপরিবাহী। এবার প্রশ্ন কি বলছে দেখো, কোনটির জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী? তুতে। ভাইয়া তুতের সংকেত কি তোমরা জানো? কপার, কপার সালফেট এবং 5 অণু পানি, এটাকে কি বলে? তুতে বলে। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে চিনি, চিনির সংকেত কি ভাইয়া? এটা না জানলেও সমস্যা নাই, C12H22O11, এটাকে চিনির সংকেত, এটা না জানলেও সমস্যা নাই। ঠিক আছে, এরপর অ্যামোনিয়া, অ্যামোনিয়া মানে কি? এই যে NH3। এরপরে কি আছে? ভিনেগার, ভিনেগারের সংকেত কি ভাইয়া? ওই যে ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, এটা হচ্ছে ইথানোয়িক ভিনেগার। ঠিক আছে, তো এই যে কোনটির জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী? এই যে চিনির দ্রবণটা, চিনি দিয়ে কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। ঠিক আছে, এটা হচ্ছে কি? বিদ্যুৎ অপরিবাহী। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে চিনির পরিবহন, এটা হবে। এরপরে প্রশ্ন কি বলছে দেখো, একটি বস্তু কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী নয়, কিন্তু তরল অবস্থায় ও দ্রবণে তা বিদ্যুৎ পরিবাহী, এতে কোন ধরনের বন্ধন বিদ্যমান? দেখো, কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী নয় মানে কি? এটা হবে আয়নিক বন্ধন। দেখো আমাদের ব্যাখ্যাতে কি বলছে দেখো, আয়নিক যৌগের আয়নসমূহ দ্রবণে চলাচল করতে পারে কিন্তু কঠিন অবস্থায় পারে না, কারণ কঠিন অবস্থায় আয়নিক যৌগের আয়নগুলো ক্যালাসে আবদ্ধ থাকে। বোঝা গেল? আচ্ছা, তো ভাই তোমাদের মনে হয় 4টা MCQ আমি বাদ দিছি, তাই না? এই যে 53, 54, 55 এবং কত 73 নম্বর প্রশ্নটা তোমরা একটু আমাকে মনে করে দিও, আমি চেষ্টা করবো তোমাদের এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানানোর। ঠিক আছে, তো ক্লাসটা কেমন লাগলো ভাইয়া অবশ্যই জানাবা। আজকে আমরা মোটামুটি 76টা MCQ দেখার চেষ্টা করছি, অনেকগুলো তোমাদের MCQ দিছি, ওগুলো সলভ করবা তোমরা। ঠিক আছে, আর না বুঝে থাকলে অবশ্যই জানাবা, চেষ্টা করবো সেগুলো আবার বুঝিয়ে দেওয়ার। তবে ক্লাসটা ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবা। তো তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।